Hello everybody, welcome to my YouTube channel Sandeep Chandra SBHS ক্লাস 11 এর সেমিস্টার 1 এর যে র‍্যাপিড রিডার আছে সেই র‍্যাপিড রিডারে তিনটে টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে তিনটে এরকম পিস দেয়া আছে যেগুলো হচ্ছে শেক্সপিয়ারের ড্রামা থেকে তার সংক্ষিপ্তসার করা। এক নম্বরে আছে ম্যাকবেথ, দু নম্বরে আছে ওথেলো এবং তিন নম্বরে আছে অ্যাজ ইউ লাইক ইট। তো আমাদের এই যে সেমিস্টার 1 পরীক্ষা, এই সেমিস্টার 1 পরীক্ষায় কিন্তু এই যে তিনটে র‍্যাপিড রিডিং আছে এইখান থেকে এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে এবং প্রশ্নের ধরন প্রথমে ম্যাকবেথ থেকে 4টে এবং বাকি দুটো থেকে তিনটে করে থাকবে। তো ওথেলো যেহেতু এই সামারি ফর্মটাও যথেষ্ট বড়, তাই যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয় এবং তারা সংক্ষিপ্ত সময়ের মধ্যে গোটা ব্যাপারটার উপর একটা আইডিয়া করতে পারে এবং যে যে জায়গা থেকে প্রশ্নগুলো আসতে পারে সেই জায়গাগুলোর উপরেই যদি তারা মানে নলেজ পায়, তাহলে তাদের পক্ষে গোটা বইটা না পড়েও কিন্তু এই যতগুলো এমসিকিউ আছে তার অ্যান্সার করে দেওয়া সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 এর ছাত্রছাত্রীদের জন্য ওথেলো নাটকটির যে সামারি ফর্ম আছে টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে, তার থেকেও একদম পয়েন্ট ওয়াইজ একটা জিস্ট আমি তৈরি করে দিয়েছি, যেগুলো আমি বলে দেবো। সেই জিস্টটাকে যদি একটু ভালো করে দেখে নেওয়া যায় তাহলে জানবে এর বাইরে কিন্তু আর কোনো এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হবে না। অর্থাৎ এই জিনিসগুলোকে মনে রাখলেই তোমরা কিন্তু যে কোনো স্কুলের যে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা, সেই সেমিস্টার পরীক্ষায় কিন্তু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবে। এটা একবারে সামারি এবং তার সঙ্গে সঙ্গে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনের জন্য মানে পয়েন্ট করে দেওয়া। তো এর সঙ্গে সঙ্গে আমি স্টোরিটাও বলে যাবো যাতে করে তোমরা রিলেট করতে পারো। তো চলো আমরা শুরু করি। ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার, যেটা নেওয়া হয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার আমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর র‍্যাপিড রিডারে। তাহলে আমরা শুরু করছি ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার। এটা হচ্ছে একটা ট্র্যাজেডি। ট্র্যাজেডি কাকে বলা হয়? একটা বিয়োগান্তমূলক নাটককে, যে নাটকের শেষে কিন্তু হিরো এবং হিরোইনের মধ্যে সেপারেশন হয়ে যায়, সেটাকে আমরা ট্র্যাজেডি বলে থাকি। এই যে নাটক, এর সেটিং কোথায়? সেটিং হচ্ছে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি এটা সেটিং শুরু হচ্ছে ভেনিসে এবং তারপরে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে সাইপ্রাসে। অর্থাৎ যেখানে ডেসডিমোনা এবং ওথেলোর ম্যারেজের পূর্ববর্তী যে টাইমটা, সেই সময়টা হচ্ছে ভেনিসে এবং তারপরে যখন ওথেলোকে যুদ্ধে পাঠানো হচ্ছে সেই জায়গাটা হয়ে যাচ্ছে সাইপ্রাস। এবারে ওথেলো এই নাটকের হিরো হচ্ছে ওথেলো। সে কে না? একজন মুর মানে হচ্ছে সে হচ্ছে নর্থ আফ্রিকার একজন বাসিন্দা। এই নর্থ আফ্রিকা একটা সময় ইতালিয়ান বা রোমান যে সাম্রাজ্য, সেই রোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল। এইখানকার যে আফ্রিকান আরাবিয়ান অ্যানসেস্ট্রির যে মানুষরা, যাদের গায়ের রং হচ্ছে ব্ল্যাক, তাদেরকে মুর বলা হয়। পরবর্তীকালে এরা বেশ কিছু ইতালিতে চলে আসে এবং স্বাধীনভাবে বসবাস করতে থাকে। এই হচ্ছে কে না? জেনারেল অফ ভেনেশিয়ান আর্মি। ভেনেশিয়ান আর্মি মানে ভেনিসের যে সৈন্যদল, তার হচ্ছে জেনারেল, খুব টপ র্যাঙ্ক একজন লোক এবং এর যে শৌর্য এবং বীরত্বের কথা চারিদিকে সুদূর প্রসারিত। এবং ইনি কি করতেন না, এই যে ম্যারিড ডেসডিমোনাকে ডটার অফ ব্রাবান্সিওকে না একজন রিচ সেনেটর। কোথাকার সেনেটর? সে হচ্ছে ভেনিসের সেনেটর। তো এই ভেনিসের সেনেটর ব্রাবান্সিওর বাড়িতে মাঝে মাঝে যে ওথেলো যেত এবং সেখানে ডেসডিমোনা তার কাছে বিভিন্ন যুদ্ধের কথা বা বিভিন্ন তার যে ইন্টারেস্টিং যে অ্যাডভেঞ্চার গুলো আছে সেগুলোর কথা শুনতো এবং তার ফলে আস্তে আস্তে ডেসডিমোনা এই ওথেলোর প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে, কারণ ওথেলোর এই ধরনের গল্প বলার একটা বিশাল দক্ষতা ছিল এবং তাদের মধ্যে একটা ম্যারেজ হয়। এবার একটা সিক্রেট ম্যারেজ হওয়ার পরে এই ওথেলোর মতো এই ব্রাবান্সিওর মতো আর যারা সেনেটর ছিল, ইতালিয়ান সেনেটর, তারা ব্রাবান্সিওকে গিয়ে এই বিষয়ে কমপ্লেন করে। ব্রাবান্সিও যখন জানতে পারে তার মেয়ে বিয়ে হয়েছে অথচ তার কনসেন্ট ছাড়া, সে তখন ডিউককে গিয়ে কমপ্লেন করে। ডিউক কি করে? ওথেলোকে ডেকে পাঠায় ট্রায়ালের জন্য। ইতিমধ্যে অন্যদিকে দেখা যায় যে ভেনিসের উপরে টার্কিশ অ্যাটাক হচ্ছে, মানে তুর্কি দেশের লোকেরা অ্যাটাক করছে। কোথায় অ্যাটাক করছে না, এই ভেনিসের একটা আন্ডারে একটা আইল্যান্ড আছে, সমুদ্রের উপরে একটা দ্বীপ আছে যেটার নাম হচ্ছে সাইপ্রাস। এই সাইপ্রাসে অ্যাটাক করছে। আগেও তুর্কিরা এই সাইপ্রাসে অ্যাটাক করেছিল যখন এই ওথেলো তাদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করে।
কিন্তু এখন আবার সেই অ্যাটাক তারা করছে। তারা কিসের মাধ্যমে অ্যাটাক করছে না, তারা ফ্লিট নিয়ে আসছে। ফ্লিট মানে হচ্ছে জলযান, সেগুলো যুদ্ধ রণতরী, সেগুলো দিয়ে অ্যাটাক করছে। তো যখন এই ট্রায়াল চলছে, অর্থাৎ ওথেলোর এই যে যে ফুসলিয়ে বিয়ে করেছে বা একটা জাদু টোনা করে বিয়ে করেছে, এরকম অভিযোগ যখন ব্রাভান্সিও করছেন ডিউককে, সেই সময় এই খবরটাও আসছে। ডিউক প্রথমে শুনছে যে কি এর বক্তব্য, ওথেলোর বক্তব্য, ডেসডিমোনার বক্তব্য সব শুনছে। শোনার পরে সিদ্ধান্ত এলো যে ওথেলো যেভাবে বলেছে তাতে ডিউকের নিজের মেয়ে হলে সেও হয়তো ওথেলোকে বিয়ে করে ফেলতো, বা ডেসডিমোনা সে নিজের কথা জানালো, নিজের স্ট্যান্ড পয়েন্ট জানালো যে আমি কিন্তু কোনোভাবে ওর কথায় বা ওর জাদু টোনার মধ্যে পড়ে নয়, তাকে আমি পছন্দ করেই বিয়ে করেছি, এতে আমার মানে কোনো রকম তার ইনফ্লুয়েন্স কিছু নেই। এইবারে যখন এই ট্রায়ালটা ওভার হয়ে গেল, তখন ওথেলোকে বলা হলো তুমি সাইপ্রাসে যাও, সাইপ্রাসে গিয়ে তুর্কি যে বাহিনী আছে তাকে তার বিরুদ্ধে যুদ্ধ করো। সে আর ডেসডিমোনা দুজনে সাইপ্রাসে যাচ্ছে। কেন ডেসডিমোনা চলে যাচ্ছে তার সঙ্গে? কারণ ওথেলো ডেসডিমোনা মনে করছে যে সে যদি ওথেলোর সঙ্গে না যায় তাহলে তার বাবা ব্রাভান্সিও হয়তো তার উপরে অত্যাচার করতে পারে, সেই জন্য সে চলে যাচ্ছে। এবার ওখানে পৌঁছে যেটা খবর পাচ্ছে যে একটা ভায়োলেন্ট টেম্পেস্ট মানে হচ্ছে একটা সামুদ্রিক ঝড়। সেই সামুদ্রিক ঝড়ের কারণে এই টার্কিশ ফ্লিট এটা হচ্ছে ডিসপার্সড হয়ে গেছে, এটা ছত্রভঙ্গ হয়ে গেছে। এর ফলে কি হচ্ছে, এই মুহূর্তে যুদ্ধের আর কোনো সম্ভাবনা নেই। সেখানে গিয়ে আরেকজন ক্যারেক্টারের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। কোথায় গিয়ে না, এই সাইপ্রাসে গিয়ে। সাইপ্রাসে আরেকটা ক্যারেক্টারের নাম হচ্ছে মাইকেল ক্যাসিও। মাইকেল ক্যাসিও হচ্ছেন একজন ফ্লোরেন্টাইন সোলজার। তিনি হচ্ছেন হ্যান্ডসাম, ইলোকুয়েন্ট, মানে মহিলাদের সঙ্গে খুব ভালো কথা বলতে পারেন। একে পরবর্তীকালে ওথেলো কি করছে, লেফটেন্যান্টের র্যাঙ্ক দিচ্ছে। কারণ কি, ওথেলো তাকে ইউজ করতো কিসের জন্য না, সে যেহেতু হ্যান্ডসাম, ইলোকুয়েন্ট এবং খুব ভালো ভালো কথা বলতে পারে, তো ওথেলো নিজের যে ভালোবাসার কথা সেটা ডেসডিমোনার কাছে বলার জন্য। কারণ ওথেলো স্টোরি টেলিং এ খুব ভালো, কিন্তু তার যে মনের কথা বলবার ক্ষেত্রে ও অত দক্ষ নয়। এই ওথেলো এই ক্যাসিওকে ব্যবহার করতো, মাইকেল ক্যাসিওকে, যাতে সে গিয়ে ওথেলোর কথাগুলো ডেসডিমোনাকে বলে। এবং যেহেতু এই ক্যাসিও ওথেলোর হয়ে এই কাজটা করে দিত, সেই জন্য তাকে লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করে দিয়েছিল ওথেলো। এইটার পরে কি হলো না, এরপরে ইয়াগো আরেকটা ক্যারেক্টারের সঙ্গে আমরা পরিচিত হচ্ছি। সে হচ্ছে এই নাটকের ভিলেন। সে হচ্ছে একজন এল্ডারলি নোবেলম্যান। এ যখন জানতে পারলো এর থেকে এই ক্যাসিওর থেকে সিনিয়র এবং যুদ্ধবিদ্যায় যথেষ্ট পারদর্শী, কিন্তু সে যখন জানতে পারলো যে তাকে বাদ দিয়ে লেফটেন্যান্টের পদে ক্যাসিওকে বসানো হয়েছে, তখন তার মধ্যে একটা ঈর্ষা জেগে উঠলো এবং সে ভাবলো যে আমি এর শেষ দেখে ছাড়বো। সে এবার মিসচিভিয়াস অ্যাক্টিভিটিস করতে শুরু করলো, মানে ছল কপটের মাধ্যমে, যেটা সোজাভাবে হয়নি, ছল কপটের মাধ্যমে সেই জায়গাটা দখল করবার চেষ্টা করলো। এইবারে একদিন কি হচ্ছে, ওয়ান নাইট সে কি করলো, এই ইয়াগো সে ক্যাসিওকে ড্রাঙ্ক মানে মদ্যপ করে তুললো। মানে ব্যাপারটা এরকম হয়েছে যে যেহেতু যুদ্ধ হচ্ছে না, তো সৈন্যরা বা ওইখানকার মানুষদের মধ্যে, সাইপ্রাসের লোকেদের মধ্যে একটা ফিস্ট এবং মেরি মেকিং এর অ্যাটমসফিয়ার চলছে। তখন একদিন রাত্রিরে ওথেলো ক্যাসিওকে বললো যে দেখো ক্যাসিও, তুমি আজকে রাত্রিরে ইনচার্জ থাকো, তুমি দেখবে সৈন্যরা যাতে বেশি পরিমাণ ড্রাঙ্ক না হয়ে যায়, কারণ যখন তখন যদি আবার টার্কিশ আর্মি এসে অ্যাটাক করে তাহলে আমাদেরকে কিন্তু রেডি থাকতে হবে। কিন্তু এইখানে ইয়াগো কি করলো, ক্যাসিওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বা ও যে ডেসডিমোনার সঙ্গে কি কি গল্প করে এইসব বলে টলে তাকে একটু একটু করে মদ্যপান করানোর জন্য ইনসিস্ট করলো। প্রথম প্রথম না বললো, ক্যাসিও পরে শুরু করে দেয় মদ্যপান করতে, এবং একটা সময়ের পরে যখন সে মদ্যপ হয়ে যায়, তখন তার হঠাৎ করে মন্টানো একজন সে ওয়ার্দি অফিসার, তার সঙ্গে তার স্টাফার মানে হচ্ছে হাতাহাতি হয়ে যায়। এবং এই সুযোগটার জন্য অপেক্ষা করছিল কে না, ইয়াগো। সে যেই দেখে এদের মধ্যে স্টাফার হয়েছে, সঙ্গে সঙ্গে ইয়াগো কোথায় যায় না, একটা ক্যাসল যেটা ছিল দুর্গ, তার উপর একটা বেল আছে, সেই বেলটাকে প্রচন্ড জোরে জোরে বাজাতে শুরু করে। এই প্রচন্ড জোরে বেল বাজানো, এটা ইন্ডিকেশন হচ্ছে যে হঠাৎ করে কোনো মিউটিনি মানে হচ্ছে কোনো বিদ্রোহ জেগে উঠেছে। যখনই এরকম হয় তখন যে যেখানে থাকে রেডি হয়ে বেরিয়ে আসে। ওথেলো ঘুমোচ্ছিল, সে কিন্তু এই ঘন্টা শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে এবং বেরিয়ে বাইরে এসে জানতে চায় কি হয়েছে। গোটা ঘটনাটা ইয়াগো এমন ভাবে জানানোর চেষ্টা করে যেন যে ক্যাসিও কিছুই করেনি, একটু হয়ে গেছে আর কি। কিন্তু ওথেলো যেহেতু ডিসিপ্লিনের দিকে খুব স্ট্রিক্ট, সে দেখে যে ক্যাসিও এখানে গিল্টি।
তাই সে কি করছে না, ক্যাসিওর যে র্যাঙ্ক সেটাকে কেড়ে নিচ্ছে, অর্থাৎ সে আর লেফটেন্যান্ট থাকছে না। এরপরে ক্যাসিওর মনটা খুব খারাপ, তখন ইয়াগো এসে তাকে অ্যাডভাইস করছে ক্যাসিও ফর সিকিং ডেসডিমোনাস হেল্প। সে বললো যে বাবা এতদিন ধরে তো ডেসডিমোনার সঙ্গে অনেক আলাপ পরিচয় গল্প গুজব করলি, তাহলে এবারে যা ডেসডিমোনাকে গিয়ে বল যে আমার এরকম হয়ে গেছে, আমি খুব অনুতপ্ত, তুমি একটু আমার হয়ে ইয়েকে বলো, ওথেলোকে বলো যাতে আমার এই পজিশনটা ফিরিয়ে দেয়, একটা মিডিয়েটরের কাজ করো। এইবারে কি করছে যে ওথেলোকে ডেসডিমোনা বলছে যে তুমি এই ক্যাসিওর এই অবস্থাটাকে, আগের র্যাঙ্কটাকে ফিরিয়ে দাও, আমি জানি ও অনুতপ্ত এটসেট্রা এটসেট্রা এইসব বলছে। কিন্তু ইয়াগো বলছে, এই ওথেলো বলছে যে ঠিক আছে আমি দেখছি। ইয়াগোর সঙ্গে পরে যখন ওথেলো কথা হচ্ছে তখন ইয়াগো ওকে বলছে এখনই করবেন না, আপনি একটু সময় নিন। এইরকম সময় দুজনে কথা বলতে বলতে ডেসডিমোনার রুমে আসছে। সেই সময় আবার কি হচ্ছে না, ক্যাসিও জানতে এসেছে ডেসডিমোনার কাছে যে তুমি যে ওথেলোর কাছে গিয়ে আমার হয়ে বললে, তো সেখান থেকে কি রেসপন্স পাওয়া গেল। এই যে সমস্ত কথাটা, এই সময় ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্যাসিও আর ডেসডিমোনা কথা বলছে, সেই সময় ওথেলো আর ইয়াগো যখন ঘরে প্রবেশ করে তখন ক্যাসিও ভয়ে ভয়ে পালিয়ে যায়। এবং এইটা দেখে ইয়াগো এমন একটা ইন্ডিকেট করে ওথেলোকে যেন ব্যাপারটা কিরকম হলো, ও পালিয়ে গেল কেন, এইটা বলে ওথেলোর মধ্যে সে একটা সন্দেহের বীজ বপন করে যে তাহলে কি এই ডেসডিমোনা সে কি তার কোনো ইল্লিগাল বা ইলিসিট রিলেশনশিপ রয়েছে ক্যাসিওর সাথে, যার জন্য ক্যাসিও এখান থেকে পালিয়ে গেল। এইটা ওথেলোর মনে সেই সন্দেহের বীজটা বপন করবার চেষ্টা করে। ওথেলোর মধ্যে ক্রিয়েটেড হলো এই সন্দেহটাই তৈরি করবার চেষ্টা করেছিল ইয়াগো এতদিন ধরে। কারণ সে ঠিক করে নিয়েছিল যে ওথেলো তুমি আমার উপর যে অবিচারটা করেছো, এরপরে আমি যে প্লটটা করব তাতে করে হয় ওথেলো, না হলে ক্যাসিও, না হলে ডেসডিমোনা, না হলে তিনজনা একত্রেই শেষ হবে। এমনই হচ্ছে ক্রাফটি ম্যান হচ্ছে এই ইয়াগো। এই ইয়াগোর প্ল্যানিং এর কাছে কিন্তু এই তিনজনে একদম উপকার হয়ে গেছিল। এরপরে ওথেলোকে ইয়াগো বলছে যে আপনি ওই এই ডেসডিমোনাকে কোনো হ্যান্ডকারচিপ দিয়েছিলেন, আমি এরকম হ্যান্ডকারচিপ নিয়ে ক্যাসিওকে মুখ মুছতে দেখেছি। এইখানে আসছে আমাদের হ্যান্ডকারচিপ এপিসোড। এই হ্যান্ডকারচিপটা বিশেষত্ব কি, এটা স্পটেড উইথ স্ট্রবেরি, এতে স্ট্রবেরি কিছু আঁকা ছিল। এবং এই হ্যান্ডকারচিপটা ওথেলোর প্রথম গিফট ছিল ডেসডিমোনাকে। এবং এই যে হ্যান্ডকারচিপটা সেটা ওথেলোর মাকে একজন ইজিপশিয়ান মহিলা, মানে একজন ইজিপ্টের মিশরীয় মহিলা, এটা ওর মাকে দিয়েছিল। এবং এই হ্যান্ডকারচিপটার মধ্যে কিছু ম্যাজিক্যাল পাওয়ার ছিল। তো এরকম হলো যে ওথেলো যখন এই ডাউটটার মধ্যে ঢুকলো, সে তাহলে ভাবলো যে তাহলে গিয়ে দেখি যে এই জিনিসটা ইয়ের কাছে আছে কিনা। মানে ইয়াগো বলে দিল যে আপনি গিয়ে খুঁজুন তো, ডেসডিমোনার কাছে দেখুন তো এই হ্যান্ডকারচিপটা আছে কিনা। যেরকম বলা সেরকম গার্ড সে গেল ডেসডিমোনার কাছে খোঁজার জন্য। তার আগেই জায়গাটা কি না, কি হিসাবে গেল না, ওথেলো তার ভান করলে এরকম যে তার খুব হেডেক হয়েছে, মাথায় যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণা হওয়ার জন্য সে গিয়ে বললো যে তুমি ডেসডিমোনা আমার একটু মাথাটা টিপে দাও। তো টিপে দেওয়ার সময় সে বললো তুমি ওই ইয়েটা দাও তো, ওই যে হ্যান্ডকারচিপটা তোমায় দিয়েছিলাম ওটা একটা বেশ ম্যাজিক্যাল পাওয়ার আছে, ওটা মাথায় চেপে ধরলেই কিন্তু মাথার যন্ত্রণা কমে যায়। তো ডেসডিমোনা বহু খুঁজলো কিন্তু ওই হ্যান্ডকারচিপটা পেল না। এতে ওথেলো কিন্তু অত্যন্ত রুষ্ট হলো এবং তার মধ্যে একটা সন্দেহ জেগে উঠলো যে তাই হ্যান্ডকারচিপটা গেল কোথায়। ইতিমধ্যে এমিলিয়া যে হচ্ছে ইয়াগোর ওয়াইফ, সে কি করেছে এই হ্যান্ডকারচিপটা ডেসডিমোনার ঘর থেকে চুরি করেছে এবং সেটাকে ড্রপ ইন ক্যাসিওস ওয়ে, ক্যাসিও যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তায় ফেলে রেখেছে। এবং এর উপরে একটা ডি খোদাই করা ছিল, সেটা দেখে ক্যাসিও বুঝতে পারে যে এটা ডেসডিমোনার এবং সেটাকে সে যত্নে তুলে রাখে। এবারে এই হ্যান্ডকারচিপটা যখন ক্যাসিওর ঘর থেকে উদ্ধার হয় তখন কি হয় যে ওথেলোর ডাউটটা কনফার্ম হয় যে ডেসডিমোনা আনচেস্ট, মানে ডেসডিমোনার মধ্যে একটা অসততা রয়েছে। সে ক্যাসিওকে তার দেয়া গিফটটাকে দিয়েছে, তার মানে ডেসডিমোনা মোটেই কিন্তু সৎ প্রকৃতির নয়। এইবারে হয় কি যে ডেসডিমোনা ঘরের মধ্যে ঘুমোচ্ছে এবং ওথেলো ঠিক করে নেয় যে না, এই যে অসৎ যে মানে ওর বাবা, মানে ডেসডিমোনার বাবা ব্রাবান্সিও একবার বলেছিল যখন ডেসডিমোনাকে নিয়ে ওথেলো চলে আসে যে যে
মেয়ে তার বাবাকে ঠকাতে পারে, সেই মেয়ে তার হাজব্যান্ডকেও ঠকাতে পারবে। সেই কথাটা বারবার করে ওথেলোর মনে আসতে থাকে। সেই জন্য ওথেলো কি ঠিক করে যে এই ডেসডিমোনা, এই আনচেস্ট লেডিকে আর বাঁচিয়ে রাখা যাবে না। সে চলে আসে, ওথেলো চলে আসে ডেসডিমোনা যখন ঘুমোচ্ছে তার কাছে, কি এসে মারবার চেষ্টা করে, কিন্তু তার মনে হয় যে ঘুমন্ত মানুষকে হত্যা সে করতে পারে না, তাকে জাগিয়ে তুলে হত্যা করতে হবে। সে তখন ডেসডিমোনাকে কিস করে। এরপরে কি হয় না, ডেসডিমোনা জেগে ওঠে। জেগে ওঠে দেখে যে এই যে ওথেলোর গোল গোল চোখ বা সে ঠোঁট কামড়াচ্ছে, এইটা দেখে সে ভয় পেয়ে যায়। ওথেলো কি করে না, ডেসডিমোনার উপরে যে দোষারোপ গুলো আছে সেগুলো বলতে থাকে যে তুমি আমার সঙ্গে এরম করলে, এটসেট্রা এটসেট্রা। তো ডেসডিমোনা এখানে বারবার বোঝানোর চেষ্টা করে যে না, আমি কোনো কিছু করিনি, আমি ইনোসেন্ট, এবং বারবার তার কাছে মার্সি চাইতে থাকে, মানে ক্ষমা চাইতে থাকে যে তুমি ভুল করছো বা এটসেট্রা। কিন্তু ওথেলোর মধ্যে যেটা জিলাসি প্রচন্ড তীব্র হয়ে গেছে, সে সেখান থেকে বেরোতে পারে না। তাই ওথেলো কিল্ড হার, ওথেলো কিন্তু ডেসডিমোনাকে হত্যা করে। এরপরে কি হয় না, ক্যাসিও এসে ভেতরে প্রবেশ করে রুমে। সে অলরেডি কি হয়েছে না, সে অলরেডি উন্ডেড, মানে ব্লাডি হয়ে গেছে। কারণ কি, ইয়াগোর যে লোকেরা তারা কি করেছে, ক্যাসিওকে অ্যাটাক করেছে। সে কোন রকমের রক্তাক্ত অবস্থায় এসে ইয়াগোর এই ওথেলোর কাছে পৌঁছায়, এবং ওথেলোর কাছে পৌঁছে গোটা ঘটনাটা বলে তার কাছে অ্যাপোলজি চায়। অ্যাপোলজি চায় যে ডেসডিমোনার কিন্তু এখানে কোন রকম কোনো মানে দোষ নেই, এইটা পুরোপুরি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে হয়েছে। এবং এইটা নিয়ে সে কিছু চিঠিপত্র লিখেছিল যেটাতে বোঝানো যায় যে সে এবং ডেসডিমোনা কমপ্লিটলি ইনোসেন্ট। যাই হোক, এই ব্যাপারটা যাওয়ার পরে, বলার পরেই সে কিন্তু মারা যায়। এবং এই যে ব্যাপারটা সে বললো, যে অ্যাপোলজিটা সে চাইলো, এরপরে যেটা জানা গেল যে ইয়াগোর গিল্টটা প্রুভড হলো, কিন্তু যেটা অবস্থা যেটা দাঁড়ালো, ইভেন ক্যাসিওর পকেটে চিঠি ছিল, যেটা পরবর্তীকালে সেই চিঠির উপর ভিত্তি করে কিন্তু ইয়াগোর গিল্টটাকে প্রুভ করা যায়। বা এই যে অ্যাপোলজি চাওয়ার আগে যে ঘটনাগুলো বলেছিল, সেটার থেকে ওথেলো কিন্তু জানতে পারলো যে গোটা ব্যাপারটা ঘটিয়েছে ইয়াগো, এবং ওর পকেটে যে চিঠি ছিল সেখান থেকেও জানতে পারলো। কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে ওথেলো নিজেকে মার্ডারার মনে করতে শুরু করেছে। তার মধ্যে প্রচন্ড একটা অ্যাঙ্গুইশ কাজ করছে, একটা রিমোর্স কাজ করছে। সে এই যে বোঝা, এটাকে সহ্য করতে না পেরে সে নিজেকে হত্যা করলো। একটা তরোয়ারির উপরে নিজেকে ফেলে দিল, পুরো ফেলে দিয়ে তরোয়ারি তার ভেতরে এপর ওপর হয়ে গেল এবং সে মারা গেল। তার মানে একসঙ্গে তিনজন, যেটা চেয়েছিল আমাদের ইয়াগো, যে প্লটটা করেছিল, প্লট কি করেছিল, যে হয় ওথেলো, নাহলে ক্যাসিও, নাহলে ডেসডিমোনা, নাহলে তিনজনকেই সে শেষ করবে, যাতে করে গিয়ে সে কি করতে পারে না, সে ওই লেফটেন্যান্টের জায়গা পেতে পারে। কিন্তু মুশকিল হলো, ইয়াগোর প্লটটা কিন্তু রিভিলড হয়ে গেল। মানে ইয়াগো যে এই গন্ডগোলটা করেছিল সেটা কিন্তু জানাজানি হলো, কারণ ক্যাসিওর পকেটে যে লেটার গুলো সেটা যখন প্রকাশিত হলো, তখন সবাই এটা বুঝতে পারলো যে এই কাজটা পুরোপুরি কার ছিল না, ইয়াগোর ছিল। এই ঘটনা জানাজানি হবার পরেই তখন কি হলো, ইয়াগোর বিচার হলো, এবং বিচারে ঠিক করা হলো তাকে হত্যা করা হবে উইথ স্ট্রিক্ট টর্চার। প্রচন্ড কড়া অত্যাচার করে এই ইয়াগোকে হত্যা করা হলো। এবার যেটা হলো যে ওথেলো মারা যাবার পরে লোকজন, যারা ভেনিসের লোক, তারা এই যে ওথেলোর ফর্মাল মেরিট এবং তার যে ভেলর, সেগুলোকে মনে করে তারা কি করছে, যে ভেনিস মানে হচ্ছে সমগ্র ভেনিসের মানুষজন ল্যামেন্টেড, মানে হচ্ছে তারা বিলাপ করতো যে আমাদের যে প্রিয় সৈনিক, আমাদের যে এত সাহসী একজন জেনারেল, সে যে এইভাবে চলে গেল অকালে, এইটা তাদের কাছে কিন্তু একটা বড় ধাক্কা ছিল। এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, ওথেলো বাই উইলিয়াম শেক্সপিয়ার, যেটা নেওয়া হয়েছে টেলস ফ্রম শেক্সপিয়ার থেকে বাই চার্লস ল্যাম্ব অ্যান্ড ম্যারি ল্যাম্ব। এখানে আমরা দেখলাম কিভাবে একজন ভালো মানুষ ওথেলো, একজন ভ্যালিয়েন্ট সোলজার, তার কিভাবে পতন হলো ইয়াগো নামক একজন মিস্টেরিয়াস পার্সনের প্লটের আন্ডারে পড়ে। তো এইটা ছিল আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 থেকে। এর উপর থেকে যা কিছু এমসিকিউ, তোমরা যদি একবার এটাকে ভালো করে দেখে নাও ভিডিওটাকে, তাহলে আশা করি সমস্ত এমসিকিউ তোমরা উত্তর দিতে পারবে। তোমাদের পরীক্ষা ভালো হোক এবং তোমরা এইখান থেকে সমস্ত প্রশ্নের উত্তর করে এসো, এই আশা রেখে আমরা ভিডিও শেষ করছি। যারা এই চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো যে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটাকে প্রেস করে নিও, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিও লিংক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। Till then, goodbye and thank you.